সালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আহসান হাবিব সায়েন্স কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়টা নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সংখ্যা কত প্রকার, কি কি, কোথা থেকে এসেছে, বাস্তব সংখ্যা কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়টারই বিভিন্ন অঙ্কগুলো, ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আছে সেটা হচ্ছে অঋণাত্মক, অধনাত্মক কথাটা নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে অঋণাত্মক বলতে কি বোঝায়। অঋণাত্মক কথার মধ্যে বিদ্যমান আছে কি ধনাত্মক বিষয়টা। অঋণাত্মক মানে কি ধনাত্মক। তাহলে ধনাত্মক হলে কত হবে, এই স্কেলটা যেটা আমরা এখান থেকে ধরুন যে 1 2 3, এই পাশে -1 -2, এই পাশে যেতে থাকবে। তাহলে অঋণাত্মক কথাটা আসার কারণে আমাদের এই জিরো সহকারে আমাদের ধনাত্মক দিকে চলে যাবে। আর যদি সাধারণ ধনাত্মকের বিষয়টা বলতাম তাহলে বা ন্যাচারাল নাম্বার বলতাম তাহলে তখন থেকে আমাদের হচ্ছে 1 থেকে এই দিকে সরাসরি চলে যাবে। তাহলে ও কথাটা আসার জন্যই কিন্তু মূলত আমাদের এই প্রসেসটা অবলম্বন হয়েছে জিরো সহকারে। তো যদি আবার অধনাত্মক কথা আসে, অধনাত্মক মানেটা কি ঋণাত্মক। তাহলে ঋণাত্মক যদি হয় তাহলে তখন আসবে কোথা থেকে, জিরো থেকে এই পাশে। তো জিরো থেকে এই পাশে আমরা সাধারণভাবে ঋণাত্মক বলতে আমরা -1 -2 এই পাশে এই দিক থেকে আমরা বুঝি বা এটাই। কিন্তু যখন আমাদের ঋণাত্মক তার মানে কি ধনাত্মক, আর ধনাত্মক তার মানে কি ঋণাত্মক, তখন আমাদের জিরো সহকারে আমাদের এই পাশে আসবে। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ম্যাথ সরাসরি আমরা অধ্যায়ে চলে যাব। তো অধ্যায়ে যাওয়ার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হচ্ছে √2 বলেন বা √3 বলেন বা √5 বলেন না কেন বা 11 যেটাই বলেন না কেন, এটি একটি হচ্ছে অমূলদ সংখ্যা। এটা হচ্ছে আমরা প্রমাণ করব। তাহলে কোনো একটা জিনিস যদি অমূলদ সংখ্যা হয়, তাকে যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমরা মূলদ সংখ্যা, কিন্তু প্রমাণ করতে যাই যদি দেখা যায় যে মূলদ সংখ্যা প্রমাণ করতে পারলাম না, তাহলেই তখনই আমরা ডিসিশন নিতে পারি কি এটা অমূলদ সংখ্যা। অনেকেই হয়তো বা জিজ্ঞাসা করতে পারে বা করতে পারে যে আসলে অমূলদ আমরা অমূলদ দিয়ে গেছি, তাহলে আগে আমরা কেন মূলদ ধরে নেব। তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা সরাসরি অঙ্কতে যাব। তো আপনাদের বইতে আছে হচ্ছে √3 বলেন বা √11, আমি যে কোনো একটাতে করাতেছি, এটার নিয়মেই অন্যান্য সকল বিষয়গুলো আলোচনা হবে। সেটা হচ্ছে √7 একটি অমূলদ সংখ্যা। √7 একটি অমূলদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে √7 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটা প্রথমে আমরা ধরে নেব কি, ধরি √7 একটি মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয়, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা কি আকারে লিখতে পারি, p/q আকারে লিখতে পারি। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি √7 = p/q। p/qটা আমরা কি লিখেছিলাম, যেখানে এটা উল্লেখ না করলেও হয়, তবে উল্লেখ করে দিতেছি যে আপনাদের যেন মনে থাকে, যেখানে p ও q পরস্পর সহমৌলিক। সহমৌলিক কাকে বলে? তাহলে pq পরস্পর সহমৌলিক। সহমৌলিক বিষয়টা কি মনে আছে? যে সকল সংখ্যার মধ্যে কেবলমাত্র 1 ব্যতীত অন্য কোনো মিল নেই তাদেরকে বলা হয় কি পরস্পর সহমৌলিক। এবং এখানে কিন্তু p এবং q দুটোই যে 1 1 হতে পারবে না, কিন্তু 1 এর চেয়ে বড় মানটা হতে হবে। দেন ওই পক্ষে কি করব, বর্গ করব। বর্গ করলে আমাদের কি আসে, আমাদের লাইন ফাঁকি দেওয়া যাবে না। যখন আমরা একটু উপরের ক্লাসে উঠবো তখন আমরা লাইন ফাঁকি দিব। উভয় পক্ষকে আমরা যদি q দ্বারা গুণ করি, এখন তাহলে এখান থেকে একটা q চলে যায়, 7q = p²/q। এখন দেখেন
এখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে পি বাই কিউ ধরে যে আমরা যে কোনো একটা সংখ্যা লিখেছিলাম, যে ধরেন একটা লিখেছিলাম আমরা 5 আর একটা ধরেন যে 7, এই দুটো সংখ্যা। এখন মনে করেন যে এই অঙ্কটা কিন্তু এইভাবে আমাদের বই পুস্তকে করা আছে, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রমাণটা যদি আমরা সংখ্যার মাধ্যমে দেখাই, তাহলে দেখেন এখানে 7 ইনটু এখানে কি করছে কিউ, 7 ইনটু কিউ, তাহলে কিউ সমান আমরা কত ধরছি 5/7, কিউ সমান আমরা 7 আর পি সমান আমরা কত ধরছি 5, এটা আমরা বোঝার সুবিধার্থে। তাহলে এখানে আমাদের আসছে 7 ইনটু কত 7, আর এই পাশে আসতেছে কত 5 এর উপরে স্কয়ার বাই কত 7। তাহলে দেখেন এই পাশের সংখ্যাটা আমাদের কি আসতেছে 49, কিন্তু এই পাশের সংখ্যা 25 ভাগ আমাদের হচ্ছে 7। তাহলে 25 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কি পূর্ণ সংখ্যা আসে কোনোভাবে? দশমিক রিলেটেড আসে না। তাহলে যদি এই পাশে আমাদের পূর্ণ সংখ্যা হয় আর এই পাশে যদি আমাদের পূর্ণ সংখ্যা না আসে, তাহলে কি এইটা আর এটা কি কোনো সময় সমান হতে পারলো? আমরা এটা পি কিউ কিন্তু ধরে নিয়েছি সবগুলোর ক্ষেত্রে যেন সমান হয়, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে সমান আসতেছে না। যে এই পাশে আসতেছে আমার হচ্ছে 49, বাট এই পাশে আসতেছে হচ্ছে আমার 25 ভাগ হচ্ছে 7, ধরুন যে 3 পয়েন্ট সামথিং। তাহলে 3 পয়েন্ট সামথিং কোথায় আর কোথায় হচ্ছে 49। তাহলে দুইটা সংখ্যার মধ্যে কিন্তু অনেক ডিসটেন্স। তার মানে আমাদের এই পাশে সমান এই পাশে আমরা লিখতে পারি না, কিন্তু আমাদের আসছে কি লেখা যায়। আমরা ফরম্যাটটা কি লিখছি লেখা যায়, কিন্তু আমরা শুরুতেই ধরছি কি এটি একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হলে এটা লেখা যাওয়া সম্ভব, কিন্তু এটা কিন্তু বাস্তবে কোনো মানের সঙ্গে মিলতেছে না। তাহলে এটাকে আমরা একটু ভাষা লিখতে পারি, সেটা হচ্ছে যে 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না। এগুলো বোঝার সুবিধাতে লিখেছি, এগুলো হচ্ছে মুখস্থের লেখা। তাহলে কি এটা সমান কি এটা হতে পারে? অতএব এ তো ইকুয়াল নট, আমরা কি লিখতে পারি এত। তাহলে যেহেতু এটা লিখতে পারি না, তাহলে সুতরাং আমরা এখানে কি বলতে পারি? সুতরাং √7 একটি অমূলক সংখ্যা। আশা করি আপনারা বুঝে গেছেন। আপনারা এই একই নিয়মে আমাদের ধরুন যে হচ্ছে √7 দিয়ে করেছি, আপনাদের বই √3 দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, √2 দিয়ে প্র্যাকটিস করবেন, √11 দিয়ে প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করলে দেখা যাবে যে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব, কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? যদি প্রশ্ন থাকে করতে পারেন, আশা করি বুঝে যাবেন। যদি সমস্যা হয় তাহলে ভিডিওটি পজ করে আবার একবার রিটার্ন দিয়ে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আবৃত ভগ্নাংশ নিয়ে বা আবৃত সংখ্যাগুলো নিয়ে। আমরা এর আগে বলেছিলাম যে ধরেন 5 ভাগ 6, এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে কত আসে? ক্যালকুলেটর কি নিয়েছেন কেউ? 5 ভাগ 6, অথবা ফোনের যে কোনো একটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আমাদের মান আসবে কত একটু দেখে নেন, যে 5 ভাগ 6 আমাদের 0.0.8333 এবং 33 অনেকগুলো আসতেছে। তাহলে কোনো সংখ্যা যদি দশমিকের পরে হোক, পরে যদি বারবার আসে, তাহলে সেই সংখ্যাকে আমরা একবারে লিখতে পারি। সেটা হচ্ছে কিভাবে? 0.83 একটা পৌনঃপুনিক দিলাম। 8টা কিন্তু বারবার আসতেছে না, শুধু 3টা বারবার আসতেছে। এই জন্য আমরা এখানে কি লিখলাম? 3 উপর পৌনঃপুনিক। এই কথাটার অর্থটাই হচ্ছে যে আমরা কতবার প্রয়োজন হবে, যে কয়বার আমার প্রয়োজন হবে সে কয়বার আমি এটাকে ইউজ করতে পারবো। তাহলে পৌনঃপুনিকের কাজটা কি এটাকে ক্লিয়ার? ইন্ডিকেট করে এই যে বিষয়টা, এটা হচ্ছে পৌনঃপুনিক। এটা হয়তো বা অনেকে ক্যামেরাতে একটু কম বুঝে যাচ্ছে, একটু বড় করে দিচ্ছি। তাহলে যে 0.83 উপরে এই যে পৌনঃপুনিক বড় করে দিলাম। তো এই পৌনঃপুনিকের বিষয়টাই হচ্ছে যেটা বলছিলাম, যে আমাদের বারবার যে 3 আসতেছে এটা না লিখে আমরা একবার লিখলেই আমাদের ওইটার কাজ পুরোটা হচ্ছে করে দেয়। তাহলে আশা করি বুঝছেন। এখন এই পৌনঃপুনিকের কিছু যোগ শিখতে হবে, বিয়োগ, গুণ, ভাগ। এই কয়েকটা টার্ম যদি আমরা শিখি তাহলে এই অধ্যায়ে আর বেশি কিছু লাগবে না। এখন তাহলে এই অধ্যায়ের জন্য আমরা
সরাসরি আপনাদের বই থেকে আমি একটা অঙ্ক করাই দেই, সে তাহলে হয়তো বা আপনাদের আরেকটু ক্লিয়ার হবে অধ্যায়টা সম্পর্কে। যদি না পারেন তাহলে সেটা অবশ্যই আবারও আমাদের কমেন্ট সেকশনে বা কোনো অঙ্ক না পারলে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ করে সেটা আপনাদের দিয়ে দেবো। তো আপনাদের বইয়ে জেনারেল ম্যাথের বইয়ে শুরু হয়েছে আমাদের 9 নাম্বার থেকে আমাদের মূলত অঙ্ক শুরু হয়েছে। এর আগে দেখতেছি শুরু হচ্ছে এমসিকিউ কয়েকটা দেওয়া আছে, তো আপনারা এগুলো আশা করি পারবেন। আর আমরা 9 নাম্বার অঙ্কটা করেছি বইয়ের, আপনাদের বইয়ের 9 নাম্বার অঙ্কটা করেছি। এরপরে 10 নাম্বার অঙ্কটা আপনারা আশা করি পারবেন। না পারলে আমি একটু দেখাই দিই, বুঝাই দিই, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। ধরেন যে এই একটা সংখ্যা, এটাই আমরা এটার যোগ বিয়োগটা পরে দেখতেছি, কিন্তু এই একটা সংখ্যা আসছে এমন। আরেকটা ধরেন যে এটাকে ধরে নিলাম ধরেন যে এই একটা সংখ্যা, আর একটাকে ধরলাম বি একটা সংখ্যা, সেটা 2.3217। তো এই দুইটা সংখ্যার মধ্যে আমি আপনাকে বলেছি যে দুটি মূলদ সংখ্যা এবং দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করা, অথবা ধরেন যে 2 এবং 3 এই দুইটা সংখ্যা আপনাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে। এই দুইটা সংখ্যার মধ্যে বলেছে যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করা, দুটি মূলদ সংখ্যা। তার অনেকে প্রশ্ন করেন তাহলে এটা কিভাবে লিখতে পারি, কিন্তু আমাদের সব সময় রাখতে হবে মূলদ সংখ্যা হওয়ার শর্তটা কি বলেছিলাম, যে এই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। এখন পি বাই কিউ আকারে যখন লিখতে পারি, তার মানে কি, এটা সসীম হতে হবে। সসীম না হলে তার পি বাই কিউ আকারে লিখতে পারবো না। অথবা আমাকে সেটা হতে হবে কি, অসীম যদি হয়, কিন্তু সেটা আসতে হবে কোন মাধ্যমে, পৌনঃপুনিকের মাধ্যমে। যদি পৌনঃপুনিক হয় তাহলে সেটাকে আমরা যেহেতু এই যে 1.এর উপর একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত লিখতে পারতেছি, তাহলে এই দুইটা প্রসেসে আমরা এটা করতে পারবো। তাহলে এখানে বলেছে যে 0.31 এবং 0.2 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করা, আপনাদের বইয়ের পাঠ্য বইয়ের 10 নম্বর। তো আমরা এই বিষয়টা একটু আমরা দেখে নিব। তো তাহলে আমরা ধরি বাংলা যদি ভাষাগত দিকে একটু উল্লেখ করতে চান তাহলে ভালো হয়। তো 10 নম্বরে আমরা ক নাম্বার করতেছি, ধরি এই ইকুয়াল 0.31 এবং বি ইকুয়াল 0.12। তাহলে যে এই দুটো সংখ্যা আমরা ধরে নিলাম। এখন এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, আমরা এটাকে চাইলে এইভাবেও লিখতে পারি। বাংলা ভাষা তো আপনারা নিজের মতো করে একটু গোছায় লিখতে পারেন, কারণ যেহেতু সৃজনশীলের সময় এই জন্য একটু বাংলা এদিক সেদিক হলে কোনো প্রকারে ইফেক্ট পড়ে না। কিন্তু যদি এমন হতো যে সরাসরি অঙ্ক আসছে তাহলে একবার ওই ফরম্যাটটাই লিখতে হতো। তো এটা ওই যে আগের যারা অঙ্ক করতো আগের সময়, সেই সময়গুলো হতো, কিন্তু এখন আর এই বিষয়গুলো ফলো করা হয় না, খুবই কম করা হয়। তাহলে অতএব দিয়ে যদি আমরা এমন ধরি যে নতুন দুটি সংখ্যা আমরা ধরে নিই এই দুটার মাঝে, অথবা ধরেন দেওয়া আছে দিয়ে এটাকে আমরা লিখে দিলাম যে দেওয়া আছে এই করে বি করে। এখন বি অপেক্ষায় বড় এবং এ অপেক্ষায় ছোট দুটি সংখ্যা হলো, আমরা কি লিখেছি, বি এর থেকে বড়। কারণ আমাদের প্রশ্নে বলেছে যে এই সংখ্যা আর এই সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। তার মানে আমরা যে সংখ্যাটাই ধরবো না কেন এখন বা লিখবো না কেন, সেই সংখ্যার মধ্যে কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে থাকতে হবে। তাহলে আপনাদের তার আগে একটা প্রশ্ন করি, সেটা 1 এবং 2 এই দুটো সংখ্যার ভিতরে কতগুলো সংখ্যা আছে আপনারা কি বলতে পারবেন? 1 এবং 2 এই দুইটা সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে বলতে পারবেন? বলা সম্ভব না। কারণ কি, যদি বলি যে 1 এর থেকে আমি বড় একটা সংখ্যা নেব, তাহলে 1.0000001, আর আপনারা এইভাবে লিখতে পারেন। তার মানে কি, এটা কি 1 এর থেকে একটু বড়। আবার ধরেন যে কিন্তু সেটা কি 2 এর থেকে ছোট। আবার যদি আমরা এখন লিখি যে 1.2525329, ইচ্ছা মতো লিখলাম, এটাও কি আমাদের 2 এর থেকে ছোট। তার মানে কি, এ আর বি এর মধ্যে আমরা এইভাবে অসংখ্য সংখ্যা লিখতে পারি না?
ঠিক এইরকম ভাবে আমরা এইটা আর এইটা এই দুটার মধ্যবর্তী যেহেতু বের করতে বলছে, তার মানে আমরা এই মানের থেকে একটু বড় নিব, কিন্তু এই মানের থেকে ছোট নিব। এই মানের থেকে বড় আর এই মানের থেকে ছোট। তো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ধরলাম যে হচ্ছে যে আমরা তো লিখেছি বাংলা, এখন হচ্ছে লিখলাম যে ধরুন যে একটাকে পি দিলাম, পি ইকুয়াল এই দুটার মধ্যবর্তী, তার মানে 0.12, এটার থেকে বড় লিখবো, তাহলে 0.2 লিখলাম। তাহলে দেখেন 0.2 হলে কত হয়, আমার 3 চেয়ে ছোট হইতেছে, 1 এর চেয়ে বড় হইতেছে। এখন ধরেন যে আপনি মন মতো লিখতে পারেন যে 252539, আপনার মন মতো করে লিখবেন, মানে এমন ভাবে লিখবেন সংখ্যাগুলো যাতে আমরা হচ্ছে লিখতে সুবিধা হয়। আর যেহেতু বলেছি কি অমূলক সংখ্যা, তার অমূলক সংখ্যা যদি হচ্ছে বের করতে বলে, তাহলে এখানে আমরা হচ্ছে ডট ডট দিব। আর যদি বলতো এইটা আর এইটা দুইটা সংখ্যা আমরা যদি মূলক সংখ্যা নির্ণয় করো, তাহলে ডট ডট না দিয়ে ধরেন এই দুইটা সংখ্যার মধ্যে আমরা 2 ঘর বা 3 ঘর সংখ্যা নিলে এনাফ। আর একটাকে ধরলাম কি ইকুয়াল, আমরা ধরলাম হচ্ছে 0.3 ধরলে কিন্তু আবার হবে না, আবার 3 ধরলে হবে 3.0 দিতে হবে, কারণ 3.1 ওখানে আছে, 0 দিতে হবে। তাহলে আমরা এটাকে লিখলো এইভাবে লিখতে পারি 293939 ডট ডট বা ধরেন যে হচ্ছে 5 লিখলাম 5, তাহলে আর হচ্ছে একই রকম আসতেছে না, এইটা আমরা লিখলাম। তাহলে এইটা আর এইটা এই দুটো সংখ্যা আমাদের এর ভিতর বিদ্যমান। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব পি এবং কিউ দুটি সংখ্যা দুটি এ এবং বি এর মধ্যে বিদ্যমান। তাহলে সংখ্যা দুটি যদি এ এবং বি এর মধ্যে বিদ্যমান হয়, এখন এই দুটো সংখ্যাই কিন্তু কি আমাদের বি এর থেকে বড়, এর থেকে ছোট, তাহলে এগুলাকে এই পি এবং কিউ কে আমরা কি ভাগাকারে লিখতে পারি? বিদ্যমান এবং পি ও কিউ সংখ্যা দুটিকে ভাগ আকারে লেখা যায় না। সুতরাং এই অংশটুকু আপনাদের বোঝার সুবিধার্থে লিখেছি, যেটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন, তখন আর এটা হচ্ছে লেখার দরকার নেই, এটা হচ্ছে ফার্স্ট লাইন দিয়ে। সুতরাং আমরা এটাকে লিখতে পারি হচ্ছে বি অপেক্ষায় বড় পি এবং কিউ এবং এ অপেক্ষায় ছোট, যা দুটি অমূলক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন বাংলা ভাষাটা। এটা হচ্ছে মানে বোঝার জন্য লিখেছি যে এই বি এর থেকে দেখেন পি এবং হচ্ছে কিউ যে দুটো সংখ্যা আমরা ধরেছি সে দুটো একটু বড়, কিন্তু আমাদের এর থেকে ছোট, তাহলে আমাদের যা দুটি মানে পি কিউ দুটি অমূলক সংখ্যা। এখন বলেছে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো। আর যদি বলতো মূলক সংখ্যা, তাহলে শুধু আমরা ডট 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 দিব না, সেম কথাটা আমরা মনের মতো করে লিখে দেব। আশা করি এই অঙ্কটাও ক্লিয়ার। তাহলে আপনাদের 9 নম্বর 10 নম্বর শেষ। এরপরে হচ্ছে আমাদের 11 নম্বর খুব একটা লাগে না, 12 নম্বরটা হচ্ছে আমরা লিখবো, যেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, মানে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে কিছু আগে শুরুতে, তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু আবার আলোচনা করবো। আমরা এটাকে পরিষ্কার করবো, আমরা নেক্সট আলোচনা করবো। আমরা পরবর্তীতে যাবো কয় নম্বরে? 12 নম্বরে। তাহলে 12 নম্বরে যদি যাই, তাহলে এখানে 12 দেখেন যে প্রথমে একটা ছোট থেকে করে প্রথমটা শেষেরটা দুইটা করাবো। হ্যাঁ, তো ক নাম্বার আমরা হচ্ছে দেখতে পাইতেছি কত 1/6 লেখা আছে। তাহলে 1/6 মানে কি? এটাকে যদি হচ্ছে আমরা ভাগ করে কত আসে, ক্যালকুলেটরে একটু ভাগ করেন আপনারা, যে 1 ভাগ হচ্ছে কত 6, তার মানে আমাদের কাছে কত 0. এটা আসছে কত? হ্যাঁ, কত আসছে? 0.1666 এমন হচ্ছে অনেকগুলো আসছে। তারপরে একবার সবার শেষে 7 দিয়েছে, বাট এটা 66 পর্যন্ত আসতেছে। তাহলে এই সংখ্যাটা কি 6টা কি বারবার আসতেছে না? 6 যদি বারবার আসে, তাহলে এটাকে আমরা কি আকারে লিখবো? এতবার না লিখে এটাকে আমরা হচ্ছে
1টা কিন্তু বারবার আসতেছে না, 6 বারবার আসতেছে, তাহলে আমাদের 6 এর উপরে আমরা কি চিহ্ন দিব? কোনাগুলি পৌনঃপুনিক চিহ্নটা দিব। এটাই হচ্ছে আমাদের আবৃত। আগে কি ছিল? সাধারণ ভগ্নাংশ ছিল, ভগ্নাংশের পর এই যে পৌনঃপুনিক দিলাম যেটা দিয়ে যেটা লিখলাম এটাকে বলা হয় যে কি? আবৃত দশমিক ফাংশন। আবৃত দশমিক মানে সংখ্যা বলতে পারেন, আর ফাংশনের ক্ষেত্রে ফাংশন বলতে পারেন। তো আবৃত দশমিক সংখ্যা এটা আমরা হচ্ছে বুঝলাম।